নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক শনিবার রাত 10টা মানেই অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড নয়, এখন থেকে রবিবার বিকেল 3টে হলো অবিশ্বাস্য ঘটনার নতুন এপিসোড। সঙ্গে থাকবো আমি তোমাদের বন্ধু পিয়ালি। বন্ধুরা, এর আগের সপ্তাহে যে ঘটনাটি আমি বলেছিলাম জেবা এবং তাসনিমের, সেই ঘটনাটির আজ লাস্ট বা পার্ট 2। তাসনিম জেবার বাড়ি যায়। জেবার বাড়িতে গিয়ে জেবার সাথে দেখা করে এবং ব্যালকনিতে বসে তাদের যে কথোপকথনটা হচ্ছিল সেখান থেকে ঘটনা শুরু করছি। খুব কাছাকাছি যখন জেবা তাসুর হাতটা ধরে বলে, একদম চুপ, ও চলে আসবে। আমিও তখন কিছুটা ভয় পেয়েছিলাম দিদি। কেমন যেন ওর গায়ের কাছ থেকে একটা মাছের গন্ধ, কিন্তু আমার হাতে তো খাবারের প্লেট, কিন্তু খাবারের প্লেট দেখে ওর না জিভের পাশ থেকে কেমন চুপচাপ লালা গড়াতে শুরু করেছে। ও বলতে শুরু করলো আমার দিকে তাকিয়ে যে আমার না মাংস খেতে ইচ্ছা করছে। তো আমি আমার প্লেটটাই ওর চোখের সামনে দিয়ে বলি, খা না, তুই এখান থেকে খা, আমরা তো কত খেয়েছি। অবাক হলাম, ওই আঙ্গুলে যেখানে রক্ত লেগে আছে, বন্ধুরা বুঝতেই পারছো যে হাতে রক্ত লেগে থাকা জায়গা, সেই হাত দিয়ে যদি কোনো তরকারি বা কোনো কিছু আমরা খাই, সামান্য নুন তেল লাগলে কীরকম হয়। জেবা ওই তরকারি, বলতে পারো ওই মাংসের ঝাল তরকারিটাকে ও কিভাবে হাপুস হুপুস করে আমার চোখের সামনে খেয়ে নিল। খেয়ে নিয়ে ওর যে প্লেটটা ছিল সেই প্লেটের থেকেও মাংসগুলোকে হাতের মধ্যে মুচড়িয়ে দলা করে একবারে যেন মাংসটাকে একটা বিচ্ছিরিভাবে খেয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে কেমন একটা হাসি নিয়ে হেসে বলল, আমি না সব খেয়ে ফেললাম, তোর জন্য রাখলাম না। আমার যেন জেবাকে দেখে একটা ভয় লাগলো। চারিদিকে ঘরের মধ্যে কেমন একটা মেছো মেছো গন্ধ, যেন পচা মাছ পচলে যেমন গন্ধ হয় সেরকমের একটা গন্ধ। সঙ্গে সঙ্গে জেবা তার এঁঠো হাতটা নিয়ে আমাকে চেপে ধরে বলে যে, তাসু তাসু তাসু, তুই যাস না, ও না আশপাশেই আছে। আমি প্রশ্ন করে উঠি, কে আছে তোর আশপাশে? আমারও যেন কেমন ভিতরে ভয় লাগতে শুরু করলো। এমন একটা সময় কাকিমা জলের 2টো গ্লাস নিয়ে ভেতরে চলে আসে। যেন আমার স্বস্তি ফিরল যে কাকিমা চলে এসছে। কাকিমা ওর হাতের অবস্থার মুখের অবস্থা দেখে খুব অবাক হয়ে গেল। বলে, কী করেছিস রে জেবা? ছি, যারা গাটাকে তুই ভরে মাংসের ঝোলে ভরিয়ে দিয়েছিস, আর ও কি রে, পরোটাগুলোকে ওরকম ঝিরি করে তুই খেয়েছিস? তো আমি জেবাকে বকাঝকা করার বদলে কাকিমাকে শান্ত হতে বললাম, এবং কাকিমাও বুঝলো যে আমি কিছু হয়তো আন্দাজ করতে পারছি। তার পর মুহূর্তেই আমি জেবাকে নিয়ে বাইরে যাই, কাকিমাও যায়। ওর হাত পা ধুয়ে আবার আস্তে আস্তেই জেবা স্বাভাবিক। হাত পা ধুয়ে বাইরেটা আসতেই আমাকে জেবা বলে, জি জানিস, আমার না কি একটা যেন হয়েছে, সব কথা কেমন মনে থাকে না, কি কথা বলতে বলতে হারিয়ে যাই। আমি তখন বললাম, আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, স্কুলেও অনেকে অনেক কিছু বলছে। পরে বলে, তোকে আমি সব বলবো। ওর কথাগুলো একটার সাথে আরেকটার কোনো মিল নেই, কিন্তু দিদি
তোমাকে আজ ঘটনা লিখতে বসে আমি বুঝতে পারি ওই অসংলগ্ন কথাগুলোর একটার সাথে একটা তার মেলালে বুঝতে পারি যে এইটার সাথে এটা যুক্ত ছিল। সব যেন কেমন ওর কাছে এলোমেলো হয়ে গেছিল। ও আমাকে বলল, যখন ও বাড়ি ফিরতো, ওর বাড়ি ফেরার একটা রাস্তা আছে, ঠিক একটা গলি পড়ে, আমি একটা মোড়ের পর ও ওর বাড়ির দিকে বেঁকে যায়, আমি আমার বাড়ির দিকে চলে যাই সোজা রাস্তায়। ওর রাস্তার পরে সোজা গিয়ে একটা গলিতে ও ঢুকে যেত। শুনেছিলাম গলিটা খুব একটা ভালো না এবং ওখানে একটি বট গাছ থাকতো। জানি না, একটা প্রচুর পুরনো গাছ ছিল। ওই গাছটাকে ক্রস করার পরেই নাকি ওর গাটা কেমন ভারী হয়ে উঠতো এবং ওদের মাঠের ধারে দিয়ে যাওয়ার সময় ওকে নাকি প্রায়শই কেউ ডাকতো ওর নাম ধরে, একটা পুরুষ কণ্ঠে, জেবা 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 বলে। আমি বহুবার পেছন ফিরে দেখেছি, কিন্তু কেউ ছিল না। একদিন আসার পথে, যেদিনকে আমি যাইনি, সেদিন নাকি জেবার সাথে একটা সুন্দর পুরুষের দেখা হয়। জেবার জন্য হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে। সত্যি বলতে কি, জেবা কথাটা বলতে বলতে কেমন যেন চুপ করে যায়। কিছুক্ষণ থেমে থেকে জেবা বলে ওঠে, আমি যখন প্রথমে গলিটার মধ্যে ঢুকছি, আমার যেন ভেতর থেকে গাটা কেমন করে উঠল, কাঁটা দিয়ে উঠল। একটা ঠান্ডা হাওয়া। সারা গলিতে কেউ নেই। আমি গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে গাছটাকে ক্রস করে চলে যাই। আমি মুখ ঘোরাতেই পেছন দিক থেকে একটা ডাক, সেই পুরনো চেনা আওয়াজ। আমি পেছন ফিরে এক ঝটকায় পেছন ফিরতে দিকে একদম সামনে খুব সুন্দর একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে তার একটা গোলাপ ফুল। আমি কিছু বোঝার আগেই গোলাপটা আমার দিকে এগিয়ে দেয়। আমি নিতে চাইনি প্রথমে, কিন্তু ওই মোহময় একটা চোখ ইশারা করে যেন আমি গোলাপটা নিই। জানি না, গোলাপটা নিলাম। তারপর সব বদলে গেল। রাত্রিবেলা সেদিনকে স্বপ্নের মধ্যে আবার দেখতে পেলাম সেই ছেলেটাকে। আমি ওকে জিজ্ঞাসা করে উঠি, তুই কি গোলাপটা আমাকে দেখাতে পারবি? হ্যাঁ পারবো, কোথায় রেখেছি মনে নেই তো। বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই যেবা আবার খুব চিৎকার করে উঠে আমার হাতটা ধরে বলে, ওই গোলাপ তুই দেখিস না, ওটা অভিশপ্ত গোলাপ, ওটা ভালো না। ঠিক সেই গন্ধ, কেমন একটা বিচ্ছিরি মেছো মেছো গন্ধ, এমনকি ওর গা থেকেও যেন গন্ধটা যাচ্ছে না। আমি বললাম, বাড়িতে কাউকে বলেছিস? বললো না। আমি পরের দিনও স্কুল যাই। জানিস, বাথরুমে গিয়ে আমার মাথার ওপরে আমি ওকেই দেখতে পাই। আমি ওকে বাথরুমের ভেতর জিজ্ঞাসা করি, তুমি এখানে কি করছো? ও একটা বিকট মূর্তিতে পরিণত হয়ে ও আমার সোজাসুজি দুটো কাঁধের মধ্যে যেন চেপে বসলো। আমি চিৎকার করব কি, যেন মনে হলো আমার মুখটাকে ও চেপে ধরেছে। শরীরটা ভীষণ ভারী হয়ে গেছে, কিন্তু আমি কিছুই জানি না। তারপর কিচ্ছু জানি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি স্কুলে ডাক্তারবাবু, মা, দাদা সবাই আছে। কোনো রকম আমি বাড়িতে আসি। বদলে গেছে জানিস তো, আমার দুনিয়াটা বদলে গেছে। তাসুরে আমার দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। রাতে ঘুমাতে ভয় পাই। কেন জানিস? ও আমার বুকের মধ্যে এসে চেপে বসে থাকে, থাকে বলে, তোকে আমার দুনিয়াতে নিয়ে যাব, আমি তোকে রাখবো। জানিস,
এই নখগুলো না ওই আমাকে তুলে দিয়েছে। পছন্দ করে না। আমি না মনে হয় বেশি দিন থাকবো না, আমাকে তুলে নিয়ে চলে যাবে রে। আমি মাকে বলেছি। মা নিয়েও গেছিল এক গুণিনের কাছে। কিচ্ছু হচ্ছে না। আমি ওকে দেখতে পাই, ও আমাকে এসে হয়তো এখন আমার গায়ের ওপর চেপে বসে না রে, কিন্তু আমি ওকে দেখতে পাই। ও আমাকে খালি বলে কদিন, বিকট একটা হাসি, বলে তোকে নিয়ে যাব, তোকে অনেক ভালো করে রাখবো বলে কিন্তু আমাকে মারে। ও আমাকে খুব আঁচড়ায়। দেখ দেখ, দেখবি এই নখ দিয়ে আঁচড়টা কিন্তু আমাকে ওই দিয়েছে। দেখি ওর পায়ের উপরে ফর্সা সাদা গা হাত পা, কত বড় বড় নখের আঁচড়। বললাম কাকিমাকে তুই দেখিয়েছিস? বলে দেখিয়েছি। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে যেবার কথা চেঞ্জ হয়ে গেল। আসছে আসছে, ওই আসছে। আমি অবাক হয়ে গেলাম, চারিদিক তাকিয়ে দেখছি কে আসছে, কোথা থেকে আসছে। আরে তুই বুঝবি না, তুই যা এখন আমারখান থেকে। তো আমি বললাম কোথায় যাব? আমার আমার তোর নোটস লেখা বাকি, অনেক কিছু বাকি। জেবা কেমন যেন চিৎকার করে বলে উঠল, একদম আলাদা জেবা চিৎকার করে বলে ওঠে, তুই এখান থেকে যা, না হলে কিন্তু এখান থেকে তোকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো। তোর হাত পা কিন্তু আর একটাও থাকবে না, সব কটা হাড় কড়মড় কড়মড় করে চিবিয়ে দেবো। আমার যেবার ওই রূপ দেখে হঠাৎ করে ভীষণ ভয় লাগে। যে বন্ধুটা আমাকে এত ভালোবাসতো সে আমাকে এইরকম করে বলল। কিছু বলার আগেই আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যাই। নিয়ে আমি সেদিনকে আমার ব্যাগ, বাড়িতে গিয়ে আমি আমার মাকে সব ঘটনা বলি। জানি না তারপরে কি হয়েছিল জেবার সাথে। কিছুদিন বাদে জেবা স্কুল আসে, কিন্তু জেবার সাথে বসতে না আমার ভয় লাগতো। জেবা আমার পাশেই বসতো এসে। দিদি, জেবা সুস্থ হয়ে ওঠে, কিন্তু সুস্থতার মধ্যেও কেমন একটা যেন পরিবর্তন ছিল। আগের জেবা আর এই জেবা আলাদা। জেবা বলে, আমি সেদিনকে কি ব্যবহার করেছি তোর সাথে আমি সত্যিই জানি না দাশু। বলে আমি মা এবং দাদা, বাড়ির আশপাশের সবার লোকের কথায় যতটুকু শুনেছি, বলে ও নাকি ওদের ব্যালকনি থেকেই ঝাঁপ দিতে গেছিল, কারণ একজন বড় মাপের গুণিনকে ওর আব্বাজান নিয়ে এসেছিল বাড়িতে। ব্যাস, সেটা বুঝতে পেরে গেছিল যে আসছে ওকে ছাড়াতে। ও বলে আসার আগেই নাকি ও ব্যালকনিতে উল্টো দাঁড়িয়ে থাকে এবং বলে ও যদি বাড়িতে পা রাখে আমি এখান থেকে ঝাঁপ দেব। এত কিছু হওয়ার পর ওর দাদা ওদেরকে চেপে ধরে কোনো রকম কৌশল করে ওকে নামিয়ে আনা হয় এবং নানা রকমের মন্ত্রপাঠ, মানে মুসলমানই মন্ত্রপাঠ করে অনেক কিছু করে নাকি তাকে সুস্থ করা হয় এবং নানা রকম জল পড়া, তাবিজ কবজ করে ওকে আটকে রাখা হয়। যেবা মাঝে মধ্যেই জানলার বাইরে দিয়ে তাকিয়ে মাঝে মধ্যে একটু ভয় পেয়ে উঠত, কিন্তু ভয়টাকে ও ধীরে ধীরে কাটিয়ে ওঠে। দিদি, ওর সাথে ওই বছরটা আমি পুরো থেকেছি। মা আমাকে বলে যে যতটা পারিস ওর সাথে কম মেশ। কেন বলতো? ওর সাথে কি জানি না কি আছে, কি হতে পারে, সেটা যে তোর ওপর আসবে না তার কি মানে আছে।
মা আমাকেও একজন গুণিনের কাছে নিয়ে যায়। আমার বন্ধু যেবার সমস্ত ঘটনা শোনে, বলে ওকে শুনেছি জিনে আছর করেছিল, এর জন্য ওকে কবজ দেওয়া হয়েছে যাতে অন্যান্য কোনো আশপাশের খারাপ বদ জিন যাতে আমার ওপর আছর না করতে পারে। তার জন্য দিদি আমাকেও কিছু কবজ দেওয়া হয়, কিছু পানি ভরাও কিছুদিন দেওয়া হয়। বলা হয় যতদিন পর্যন্ত আমি জেবার সাথে থাকবো, মিশবো, বা জেবা আমার বাড়িতে আসবে, আমি যেন ওই নিয়মগুলো মেনে চলি। পরবর্তীকালে জেবা সাথে আমি আরও টানা 2 বছর ক্লাস করেছি, একই স্কুল থেকে পাশ করেছি। পরে আর দেখা হয়নি ওর সাথে। কিন্তু জেবা কথায় কথায় শুধু একটাই বলতো, ও এখন পুরো ভালো আছে, কিন্তু মাঝে মধ্যেই তাকে দেখতে পায় এবং সে ওই গাছটাতেই থাকে। বলে স্কুলটা থাকে, যে বাড়িটাতে ওরা থাকতো জেবাকে নিয়ে, পরবর্তীকালে আঙ্কেল বাড়িটা শিফট করে নেয়, কারণ এই জায়গাটা ওই গলিটার মাঝখান দিয়ে যাতায়াত করতো বলে। আমি মাঝে মধ্যে একটু কৌতূহলবশত মনে হতো ওকে জিজ্ঞাসা করি, তখন ক্লাস 10এই পড়ি, যে তুই কি এখনও দেখতে পাস? কিন্তু ভেতরে ভেতরে খুব ভয় হতো ওর সম্বন্ধে জানতে, কারণ এইসব শুনেছি যদি বেশি জানতে চেষ্টা করি তাহলে যদি সে আমার প্রতি আকৃষ্ট হয়ে যদি আমার ওপর কাজ চলে আসে, সাহস পেতাম না। পরবর্তীকালে মাধ্যমিকের পর জেবার সাথে আর কোনোদিন দেখা হয়নি। দিদি জানি না জেবা কেমন আছে। এটা ছিল আমার নিজের দেখা একটা ঘটনা। অনেক কিছু জেবা বলতে চেয়েছিল, পরবর্তীকালে ও আর বলতে পারেনি, এবং কাকিমা ওদের বাড়ির সবাই অতটা জিনিসটা বলতে সাহায্য করেনি আমাকে, এবং আমিও ওদের বাড়ি যেতে পরবর্তীকালে খুব ভয় পেতাম। সত্যি বলতে কি দিদি, যেদিন কেউ আমাকে চলে আসতে বলেছিল ওই অবস্থায়, তারপর থেকে আমি কোনো দিন ওর বাড়িতে যাইনি। এমনকি ও যে নতুন বাড়িতে চলে গেছিল সেই বাড়িতেও আমার যাওয়া হয়নি, কারণ শুনেছি জিনে আছর করলে তারা নাকি পিছু করে। সে যে ওই বাড়িতে যায়নি তার কোনো গ্যারেন্টি নেই দিদি। সেই হিসাবে ভয় পেয়ে আমি আর যেতাম না, আমাকে আমার মাও বারণ করেছিল। এ হলো আমার জীবনে একটা দেখা, আমার স্কুল লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার সাথে নয়, কিন্তু আমার বান্ধবীর সাথে ঘটা এটি ঘটনা তোমাকে লিখে ফেললাম। জানি না অনেক কিছু বাকি রয়ে গেল, অনেক কিছু হয়তো বলার ছিল, একটু তুমি তোমার মতন গুছিয়ে নিয়ে বলো। তুমি ভালো থেকো, এবং তোমার কাছে যেন আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে পাই। তাসনিমের বলা ঘটনাটি একদম আলাদা ধরনের। এরকম ঘটনা আগে কোনো আমি এই চ্যানেলে অন্তত বন্ধুরা তোমাদের কাছে বলিনি। এরকম ধরনের যদি কোনো ঘটনা তোমার দেখা বা তোমাদের আশপাশে ঘটে যাওয়া ঘটনা থাকে, অবশ্যই আমাকে মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে বাংলায় লিখে পাঠাতে পারো, অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো। নিয়ে চলে আসবো অবিশ্বাস্য ঘটনা ঠিক রবিবার বিকেল 3টে। আমি তোমাদের বন্ধু পিয়ালি। তাহলে আজ এইটুকু থাকছে, ফিরে আসবো সামনের রবিবার বিকেল 3টের সময় অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড নিয়ে। নমস্কার।